নমস্কার, শান্ত টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছে আমি দীপান্বিতা। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। দিব্যাঙ্গজন ক্যান্সার রোগীদের ভাতা নিয়ে সরকার বদ্ধপরিকর। সরকার তাদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা কার্যকর করতে যথেষ্ট আন্তরিক। মঙ্গলবার মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর 10 বছর বা এর অধিক বয়সের 60% অধিক দিব্যাঙ্গজনদের পারিবারিক বাৎসরিক আয় সর্বাধিক 1 লক্ষ টাকা তাদের 100% সামাজিক ভাতা সুরক্ষার আওতায় নিয়ে আসার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর অঙ্গ হিসেবে খেলো ত্রিপুরা প্যারা গেমস হবে। স্বামী বিবেকানন্দ ময়দানে বিগত বছরের ডিসেম্বর মাসে 18 ও 19 তারিখ ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের উপস্থিতিতে বিশেষ শিবির করে মোট 2537 জন দিব্যাঙ্গজনকে সামাজিক ভাতা অনুমোদন দেওয়া হয়েছে। বর্তমানে তারা সবাই প্রতি মাসে ভাতা পেয়ে যাচ্ছেন। এরই অঙ্গ হিসেবে এই মাসের দ্বিতীয় ধাপে 658 জন দিব্যাঙ্গজনের আবেদন মূলে সামাজিক ভাতা প্রদানের অনুমোদনের প্রক্রিয়া চলছে। মঙ্গলবার মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। তিনি আরো বলেন, ক্যান্সার রোগীদের 100% সামাজিক ভাতা প্রদানের কথা চিন্তা করে গত 1 মে থেকে অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার হসপিটালে এই একটি হেল্প ডেস্ক চালু করা হয়েছে। আমরা গত বছর ডিসেম্বর মাসে 18 এবং 19 তারিখে আপনারা সকলেই দেখেছেন, আমরা গোটা রাজ্যে দিব্যাঙ্গ যারা রয়েছে 10 বছরের উপরে এবং 60% উপরে যারা দিব্যাঙ্গ, যাদের 1 লক্ষ টাকার নিচে যাদের রোজগার, এইরকম আমরা সমস্ত দিব্যাঙ্গদের পত্রিকাতে বিজ্ঞাপন দিয়ে আমরা একসঙ্গে 2537 জন এই ধরনের দিব্যাঙ্গ ভাই বোনদের আমরা সামাজিক পেনশন দিতে শুরু করেছিলাম, যাদের অ্যাকাউন্টে এখন টাকা যাচ্ছে। পরবর্তী সময়ে আমরা আবারও খোঁজ খবর নিয়ে গোটা রাজ্য থেকে আমরা পুনরায় আমাদের আইসিডিএস যে প্রকল্প, আমাদের যে সিডিপিওরা আছেন তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে খোঁজ খবর করে আমাদের গোটা রাজ্য থেকে 658 জন আরো অ্যাপ্লিকেন্ট তারা জোগাড় করেছেন, যারা 10 বছরের উপরে যাদের বয়স এবং 60% উপরে যাদের কাগজ রয়েছে, 1 লক্ষ টাকার নিচে যাদের রোজগার, এইরকম 658 জনকে আজকের থেকে আমরা নতুন আরো দিব্যাঙ্গদের পেনশন দিতে শুরু করলাম, যারা 2000 টাকা প্রতি মাসে পাবেন। তো অলমোস্ট আমরা বলতে পারি এটা কোন রাজ্য হবে যে 100% যারা দিব্যাঙ্গ যারা ভাতা পাওয়ার যোগ্যতা রাখেন সকলকে আমরা ইতিমধ্যে আমরা ভাতা দিয়ে দিয়েছি। যদি কোথায় এখনো কেউ ভাতা না পেয়ে থাকেন, যারা 60% উপরে দিব্যাঙ্গ রয়েছেন, আমাদের আইসিডিএস যে প্রজেক্ট অফিস আছে, সিডিপি অফিস, সেখানে আপনারা যোগাযোগ করবেন। আমরা খুব শীঘ্রই সেগুলো আমরা দেব। আমাদের জানা মতো আমরা গোটা রাজ্য থেকে খোঁজ করে আমরা এই লাস্ট 658 জন বেঁচে ছিল তাদেরকে আমরা এবার দিয়ে দিচ্ছি। আপনারা জানেন যে কিছুদিন আগেই আমরা 1 তারিখ মে মাসের 1 তারিখ 2025-এ আমরা এখানে যে অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার হসপিটাল রয়েছে, আপনাদের সামনে আপনাদেরকে নিয়েই আমরা সেখানে একটা কাউন্টার খুলেছিলাম যে আমাদের রাজ্যে যারা ক্যান্সার পেশেন্টরা এই ভাতা যারা পান 2000 টাকা, তারা সেখানে অ্যাপ্লিকেশন জমা দিতে গিয়ে তাদের নিজ এলাকাতে, এবং তারা ভাতা পেতে পেতে অনেকেই ক্যান্সার পেশেন্ট আছে যাদের মৃত্যু হয়ে যেত, তারা পেতেন না, বা 2 মাস 3 মাস 4 মাস 5 মাস সময় লেগে যেত সেই ভাতা পেতে। আমরা সেই ক্যান্সার হসপিটালে কাউন্টার খুলেছি যে আমরা 1 তারিখ থেকে যে সমস্ত অ্যাপ্লিকেশন পড়েছে সেই অ্যাপ্লিকেশনের সংখ্যা হলো 118 জন ক্যান্সার পেশেন্ট সেখানে জমা দিয়েছেন। আজকে আমরা আনুষ্ঠানিকভাবে তাদের ভাতাও আমরা আজকে থেকে চালু করে দিচ্ছি। আমরা এই মাস থেকে তারও ভাতা পাবেন 118 জন। এটা নিরন্তর প্রক্রিয়া, এটা চলতে থাকবে, যেখানে যেখানে আসবে সেখানে আমরা দিতে থাকবো। এখন পর্যন্ত আমাদের রাজ্যে যে ভাতা পান ক্যান্সার পেশেন্ট, এই সংখ্যাটা হচ্ছে 3668 জন ক্যান্সার পেশেন্ট রয়েছেন, যারা এই 2000 টাকা করে প্রতি মাসে এই সামাজিক ভাতাটা পান। এবং এখান থেকে যারাই আমাদের ক্যান্সার হসপিটালে জমা দেবেন প্রত্যেকেই ওই মাসেই ওরা ভাতা পেতে শুরু করবেন। এই ব্যবস্থা আমাদের চালু হওয়ার পর থেকে। এবং আমাদের রাজ্যে ওয়ান স্টপ সেন্টার, আমাদের মহিলারা দিদিরা যারা নির্যাতিতা হন। আয়োজিত সাংবাদিক সম্মেলনে দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। শান্ত টিভি। গত কয়েকদিন ধরে অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর জন্য সরব হয়েছে তীব্রামথা।
রাজ্যপালের কাছে ডেপুটেশন দেওয়া থেকে শুরু করে সামাজিক মাধ্যমে এসে তাদের নেতাকর্মী সমর্থকদের উদ্দেশ্যে দাবি করেছেন অবিলম্বে যাতে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে রাজ্য থেকে ফেরত পাঠানো হয়। এ বিষয় নিয়ে মুখ খুললেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তিনি বলেন, তিপ্রামথার জন্ম 2021 সালে। রাজনৈতিক দলটির 5 বছরও পূরণ হয়নি, কিন্তু এই 4 বছরে গ্রেটার তিপ্রাল্যান্ড ওয়ান লাস্ট ফাইট, নো কম্প্রোমাইজ বলে এক এক সময়ে এক এক গোল পোস্ট রেখেছে রাজ্যবাসীর কাছে, কিন্তু কোনো গোল পোস্টে গোল করতে পারেননি। সরল সোজা মানুষদের বিভ্রান্ত করে মুখরোচক নতুন নতুন দাবি তুলে এগুলো করেছে। এগুলো সম্পর্কে মানুষকে বোঝাতে হবে যাতে তারা সতর্ক থাকে, এমনটাই জানান বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। আসলে এই রাজনৈতিক দলটি বিগত মাত্র এই 4 বছর সময়েতে 21 সালে মাত্র দলের জন্ম, 5 বছরও পুরো হয়নি। এই 4 বছরের মধ্যেই ইতিমধ্যে গ্রেটার তিপ্রাল্যান্ড, ওয়ান লাস্ট ফাইট, নো কম্প্রোমাইজ, তিপ্রাসা অ্যাকর্ড, অর্থাৎ এক এক সময়েতে এক এক ধরনের গোলপোস্ট রেখেছে, কিন্তু কোনো গোলপোস্ট গোল করতে পারে না, অর্থাৎ তাদের দাবি পূরণ করতে পারে না, পূরণ করার কোনো উদ্দেশ্য নেই। কাজেই এই সরল সিধে মানুষদেরকে একটু বিভ্রান্ত করে মুখরোচক নতুন নতুন দাবি তুলে এগুলি করাচ্ছে। মানুষকে এগুলি বুঝতে হবে এর পেছনে আসল উদ্দেশ্যটা কী। সিপাহীজলা নৌকাঘাট সংলগ্ন আগরতলা উদয়পুর সড়কে মঙ্গলবার সাত সকালে মারুতি ও ব্যাটারি চালিত অটো গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতরভাবে আহত হয় ব্যাটারি চালিত অটো গাড়ির চালক সহ অপর এক যুবক। ঘটনাস্থল থেকে পালিয়ে যায় মারুতি সুইফট গাড়ির চালক। বিকট শব্দ পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসে। খবর দিয়ে বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে অটো গাড়ি চালক তপন সরকারকে এবং অপর আহত যুবক কমল দেবনাথকে উদ্ধার করে নিয়ে আসে বিশালগড় মহকুমা হাসপাতালে। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার সকাল থেকে এক পোল্ট্রি ফার্মের অব্যবস্থার বিরুদ্ধে বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ছেছুরিমাই এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ জানায় বিশ্রামগঞ্জ বরজোলা গ্রামবাসী। তাদের অভিযোগ, এলাকায় রতন দেবনাথের পোল্ট্রি ফার্মে দুর্গন্ধ এবং মাছের যন্ত্রণায় তারা অতিষ্ঠ হয়ে পড়েছে। বহুবার প্রশাসনকে অবগত করা হয়েছে, অথচ কেউ কর্ণপাত করছে না। ফার্মের কর্ণধার মাছের উপদ্রব রোখতে ঔষধ স্প্রে করেছেন, অথচ এতে সমস্যায় সমাধান হচ্ছে না। কিছুক্ষণের মধ্যে আবার মাছি ছড়িয়ে পড়েছে গোটা গ্রামে। ঘুমাতে গেলে মাছি, ভাত খেতে বসলে মাছি, দৈনন্দিন কাজ করতে গেলে মাছি, সকাল রাত 24 ঘন্টা এই যন্ত্রণায় অতিষ্ঠ গোটা গ্রামের মানুষ। এর প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে জাতীয় সড়ক অবরোধ করেছে বলে জানান তারা। অবরোধস্থল থেকে জেলা শাসকও আটকে পড়েন। শেষে তিনি জানিয়ে দেন, আজকের মধ্যে নেতার ফার্ম বন্ধ করে দেওয়া হবে। তারপরে অবরোধ প্রত্যাহার করে নেয় গ্রামবাসী। এখন দেখার বিষয় জেলা শাসকের আশ্বাস কতটা কার্যকর হয়, সেদিকে তাকিয়ে আছে গ্রামবাসী। থাকতে পারে না, মানুষে খাইতে পারে না, এরপর দুর্গন্ধ আছে। হ্যাঁ, তাহলে 1 বছর হয়েছে, মাইনে রয়েছে, 2 মাসের আগে টাইম দেওয়া হয়েছে। আপনি কি করবেন করেন, 15 দিনের টাইম দাও। ঠিক আছে, 15 দিনের টাইম দিলাম। 15 দিন পরে আবার 2 মাস টাইম দিলাম। 2 মাস টাইম দিছি পরে তাহলে কোনো কিছু করলো না। ডেলিগে কিতা জানি একটা কথা হাতে ওষুধ দেয়, দিলে মাছটি মরে আবার হাতে মরে। হ্যাঁ, কেউ খাইতে পারে না। হ্যাঁ, কখনো আমি বাড়িতে শিকার থেকে আমরা দিন মজুরি খাবো না, পয়সা করে তুমি বাচ্চা খেতে পারি, তাহলে আমরা দুনিয়ার বাচ্চা লাভ পিতা এই বর্তমানে। আজকে যে আপনারা রাস্তা অবরোধ করছেন, এই জায়গাটার নাম কি? কতক্ষণ হয়েছে আপনারা রাস্তা অবরোধ? সেই জায়গার ভিতরে অবরোধ করা হয়েছে। যদি না তুলে তো কিন্তু পোল্ট্রি ফার্মের মালিকে
কদমতলা থেকে ধর্মনগর যাওয়ার মূল সড়কের উপর পথ অবরোধ ইচাই জয়পুর এলাকাবাসী। জানা গেছে মঙ্গলবার সকাল ৮টায় পথ অবরোধে বসেন প্রত্যেক রায় গ্রাম পঞ্চায়েতের ইচাই জয়পুর এলাকার মানুষ। তাদের অভিযোগ, ধর্মনগর কদমতলের রাস্তাটি বেহাল দশা দীর্ঘ ৪০ বছর যাবৎ। আগে অনেকবার পথ অবরোধে সামিল হয়েছিল এলাকাবাসীরা। তারপর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল রাস্তাটি সংস্কার করে দেওয়া হবে। তখন মুখে প্রতিশ্রুতি নিয়ে রাস্তা অবরোধ মুক্ত করা হলেও বাস্তবে রাস্তাটি সংস্কার করা হয়নি। তাই বাধ্য হয়ে এলাকাবাসীরা পথ অবরোধে সামিল হয়েছে। তারপর খবর পেয়ে দুপুরে নাগাদ অবরোধস্থলে ছুটে আসে আরডি দপ্তরের এসডিও। তিনি আশ্বাস দেন কয়েক ঘন্টার মধ্যে কাজ শুরু হবে। তারপর অবরোধ প্রত্যাহার করে নেন গ্রামবাসী। এমনটাই জানান ঘটনাস্থলে ছুটে আসা পুলিশ প্রশাসন। এক বছর থেকে খুব বাজে অবস্থা। আমরা স্টুডেন্ট বা আমরা যে আসি পাবলিক গ্রামের মানুষ, আমরা কেউ বাইরে দিতে পারি না। এত দুরবস্থা আর কি, আমরা বাচ্চা কাচ্চার স্কুলটা পর্যন্ত বন্ধ করতে লাগে। একজন পেশেন্টও যদি এদিকে খারাপ হয়, মানে অসুস্থ হয়, একটা গাড়ি যে ঢুকে যে পেশেন্টারে যে গাড়ি দিয়ে এমন কোনো অবস্থা নাই। এত বাজে অবস্থা। আমরা মানে সবাই খালি ওইব কালকে হইব, পরশু দিন হইব, এরপরের দিন হইব, মানে আমরা যেভাবে পারে এইভাবে বুঝতে। আর আমরা সবের বুঝতে মানিয়ে নিতেছি, সবের কথা আমরা মানতাছি, কিন্তু আমরা কোনো দিন কমপ্লেন করি না। আমরা যে যেরকম করে এরকম মানি। আর আজকে আমরা বাধ্য হয়ে মানে রাস্তা থেকে অবরোধ করতে বাধ্য হয়েছি, যাতে আমরা রাস্তাটা খুব তাড়াতাড়ি করে হয়। আমরা রাস্তা এটা দীর্ঘদিনের ওই বাঙ্গা টোটা আই দইব খাই লইব হইয়া খালি দিনও গড়াইতেছে, কিন্তু রাস্তা আর কাজ হয় না। ওই ইসাই জয়পুরের রাস্তা ওই জয়পুরের রাস্তার লাগিয়া ও কদমতলা ধর্মনগর রোড আমরা 10টার থেকে। রাজ্যে আম ও আনারস ফলন প্রচুর পরিমাণে হয়। আম ও আনারস চাষ করে স্বয়ম্বর হওয়া যায়। মঙ্গলবার শিশু উদ্যানে আয়োজিত আম ও আনারস মেলায় এই কথা বলেন মন্ত্রী বিকাশ দেববর্মা। ত্রিপুরা রাজ্যে সোনাটুকরো মাটিতে সব ফলন হয়। আগামী দিন ত্রিপুরা রাজ্যের চেহারা বদলে যাবে। মঙ্গলবার শিশু উদ্যানে আয়োজিত আম ও আনারসের মেলায় একথা বললেন মন্ত্রী বিকাশ দেববর্মা। এদিন নাবার্ডের সহযোগিতায় এবং ভলান্টিয়ারি হেলথ অ্যাসোসিয়েশন ত্রিপুরার উদ্যোগে আয়োজিত এদিনের কর্মসূচির উদ্বোধন করেন মন্ত্রী বিকাশ দেববর্মা। তিনি সংবাদ মাধ্যমকে আরও জানান, রাজ্যে আম ও আনারস ফলন প্রচুর পরিমাণে হয়। আম ও আনারস চাষ করে স্বয়ম্বর হওয়া যায়। মন্ত্রী নিজ বিধানসভা কেন্দ্রে আম ও আনারস চাষে উৎসাহিত করবেন বলে জানান। আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে পাইনঅ্যাপেল যেমন আমাদের বিশ্ববিখ্যাত, আমাদের এই ম্যাঙ্গো বিশ্ববিখ্যাত হবে আগামী দিন। কারণ আমাদের ত্রিপুরা রাজ্যের মাটি সোনার টুকরা, সোনার মাটি, যে কোনো ফল মানে আমাদের কোনো ফলন যায়। আমাদের কৃষকরা, বিশেষ করে আমাদের এগ্রিকালচার সেক্টর মাধ্যমে আমাদের কৃষকরা অল্প দিনের মধ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়া যায়, মানে আমাদের অর্থনৈতিকটা মজবুত করা যায়। তার জন্য আজকে আমাদের কোনোদিন আমরা ভাবতে পারি না আমাদের ত্রিপুরা রাজ্যে এত ধরনের ম্যাঙ্গোর ভ্যারাইটি আছে। আজকে আপনারা সব সাংবাদিক বন্ধুরা দেখছেন যে আমাদের ত্রিপুরা রাজ্যে কত ধরনের ম্যাঙ্গো ভ্যারাইটি। তার জন্য আগামী দিন আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে এই পাইনঅ্যাপেল এবং ম্যাঙ্গোর মাধ্যমেই আজকে আমাদের ত্রিপুরা রাজ্যে স্বয়ংসম্পূর্ণ হবে, অর্থনৈতিক মজবুত হবে। এবং হর্টিকালচার যেভাবে কাজ করছে, নাবার্ডের উদ্যোগে কাজ করছে, আগামী দিন আমরা ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশনের মাধ্যমে এই হর্টিকালচার ডিপার্টমেন্টকে আরও মজবুত করব। আগামী দিন আমাদের ত্রিপুরা রাজ্য বিকশিত ত্রিপুরা হবে, বিকশিত ভারত হবে এবং শ্রেষ্ঠ ত্রিপুরা হবে। আয়োজিত অনুষ্ঠানে কৃষি দপ্তরের সচিব সহ নাবার্ডের আধিকারিকরা উপস্থিত ছিলেন। শান্তন টিভি। মঙ্গলবার খোয়াইতে অনুষ্ঠিত হয় মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের জেলাভিত্তিক পর্যালোচনা বৈঠক। খোয়াই জেলা শাসকের কার্যালয়ে কনফারেন্স হলে আয়োজিত হয় এই বৈঠক। উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস, খোয়াই জেলা শাসক রজত পন্থ, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অধিকর্তা সহ অন্যান্য আধিকারিকরা। মন্ত্রী বলেন, সরকার কর্তৃক যে প্রকল্পগুলো নেওয়া হয়েছে, বিশেষ করে জেলার প্রাণী পালক, মৎস্য পালক থেকে শুরু করে অন্যান্যদের জন্য, সেটা কিভাবে বাস্তবায়ন হচ্ছে এবং কোন কোন জায়গায় ত্রুটি রয়েছে সেগুলো বের করে বাস্তবায়নের করার জন্য এদিন এই পর্যালোচনা সভা বলে জানান মন্ত্রী। আমাদের ফিশারি ডিপার্টমেন্ট, এআরডিডি এবং এসওয়েলফেয়ার ডিপার্টমেন্টের 2025-26 অর্থ বছরের খোয়াই জেলায় প্রথম রিভিউ মিটিং হচ্ছে। এটা আমাদের একটা রুটিন প্রোগ্রাম। আপনারা জানেন আমরা প্রতি বছর 2 বার করে জেলা ভিত্তিক আমরা রিভিউ মিটিং করছি। এই রিভিউ মিটিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে এই জেলায় 24-25 অর্থ বছরে আমরা যে অর্থ বরাদ্দ করেছিলাম বা যে স্কিম প্রজেক্ট হাতে নেওয়া হয়েছিল সেটা কতটা বাস্তবায়িত হয়েছে এই বিষয়ের উপর আমাদের আলোচনা হবে।
এর সাথে সাথে 25 এবং 26 অর্থ বছরে আমাদের সরকারের পক্ষ থেকে যে বাজেট বরাদ্দ করা হয়েছে, আমরাও যে স্কিম হাতে নিয়েছি, কিংবা সেন্ট্রাল গভর্নমেন্ট স্পন্সর যে সমস্ত স্কিম আছে, স্টেট গভর্নমেন্ট স্পন্সর যে সমস্ত স্কিমগুলি রয়েছে, বিশেষ করে এই জেলার যারা মৎস্য চাষী আছেন, প্রাণী পালক আছেন, তাদের স্বার্থে যেগুলি আমরা সিদ্ধান্ত নিয়েছি, সেটা কিভাবে কাজ হচ্ছে, কতটা হয়েছে, সেই বিষয়ের উপর আমরা আলোচনা করব। কমলপুর কমলেশ্বরী কালী মন্দির নির্মাণ কাজ চলছে। আজ তাতে সহায়তার হাত বাড়িয়ে দিলেন কমলপুরের প্রয়াত নারায়ণ দত্ত বণিকের দুই পুত্র হিমাংশু বণিক ও প্রসেনজিৎ বণিক। তারা মন্দির নির্মাণ কমিটির সম্পাদক নিখিল চন্দ্র দেবের হাতে 50,000 টাকা চেক তুলে দেন। সেখানে উপস্থিত ছিলেন প্রয়াত নারায়ণ চন্দ্র বণিকের স্ত্রী বীণা রানী বণিক ও কালীবাড়ি কমিটির পক্ষে রাজন তেলওয়ারি। কমলেশ্বরী, আজ কমলেশ্বরী মায়ের মন্দিরের নির্মাণ কার্যে আমার ব্যক্তিগতভাবে ঘনিষ্ঠ বন্ধু স্বর্গীয় নারায়ণচন্দ্র বণিকের স্ত্রী বীণা রানী কুমারী বণিক এবং তার দুই ছেলে একসাথে মিলে মায়ের নির্মাণ কার্যে 50,001 টাকা মায়ের নির্মাণ কার্যে সাহায্য করেছে। তাদের সেই সাহায্যের কথা আমরা এই কারণে বলছি, তাদের মনের আবেগ থেকে, কারো কোনো কথাই নয়, নিজের প্ররোচনায় মায়ের মন্দির নির্মাণ কার্যে সহায়তা করেছেন। আমরা আশা করব আগামী দিনও তাদের মনোবলের মতো বিবেকের অনুপ্রেরণায় যাতে আমরা সবাই মিলে মায়ের মন্দির নির্মাণ কার্যে সাহায্যের জন্য এগিয়ে আসি। জয় মা কমলেশ্বরী। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। পরবর্তী যে কোনো আপডেট পেতে চোখ রাখুন স্যান্দন টিভির পর্দায়। নমস্কার।